কয়েকদিন থেকে দেখছি যে ফেসবুকে মানে সোশ্যাল প্ল্যাটফর্মে যে ডক্টর ইউনূস কি ক্ষেত্রে সফল হয়েছে সেটার খুব গুণগান করা হচ্ছে। দেখেন, আমাদেরকে মনে রাখতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তার সফলতা ব্যর্থতা শুধুমাত্র নির্ধারিত হবে যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিতে পারে, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট দিতে পারে, এবং সেই গ্রহণযোগ্যতাটা হচ্ছে যে দেশের জনগণ, গণতন্ত্রের সব থেকে বড় যে অংশীজন জনগণ যদি সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারে সঠিকভাবে, জনগণের অংশগ্রহণটা যদি নিশ্চিত হয়। আমরা সবসময় গণতন্ত্রের ক্ষেত্রে কি বলি যে কোন দল আসলো না আসলো, দলগুলো হচ্ছে একটা পক্ষ, রাষ্ট্র হচ্ছে এই ভোটের আয়োজন করবে সেটা একটা পক্ষ, আইন শৃঙ্খলা বাহিনী তারা একসাথে, রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী একদিকে, আর সব থেকে গুরুত্বপূর্ণ অংশীজন হচ্ছে ভোটাররা, অর্থাৎ দেশের জনগণ। তারা কাদেরকে ভোট দিবে এবং তাদের কতটুকু অংশগ্রহণ হলো এটা দিয়ে কিন্তু একটা গ্রহণযোগ্য ভোট হলো কিনা সেটা বলা যাবে। গ্রহণযোগ্যতাটা তখন আসবে যখন বিপুল সংখ্যক ভোটার সেই ভোটে অংশগ্রহণ করবে, আর তারপর সেটা হচ্ছে ফেয়ার হলো কিনা, নিরপেক্ষ হলো কিনা, সুষ্ঠু হলো কিনা, সেটা হচ্ছে যে ভোটাররা যখন বলবে যে তারা যাকে ভোট দিতে চেয়েছে তাকে ভোট দিতে পেরেছে এবং নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে, তাদের ম্যাক্সিমামের চয়েসের প্রতিনিধিত্ব করছে জাতীয় সংসদে, তাহলে এটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ভোট বলা যাবে। গোলযোগ ছাড়া, কম গোলযোগপূর্ণ হলে সেটার জন্য আলাদা ব্যাখ্যা আছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কতটুকু সফল হলো ব্যর্থ হলো সেটা আসলে পুরোপুরি নির্ভর করে সে একটা সঠিক নির্বাচন দিতে পারলো কিনা। দেশ যে জুলাই আগস্টে একটা সরকারবিহীন অবস্থায় পড়েছিল তখন তিনি দেশের হাল ধরেছেন, দেশের মানুষের আহ্বানে সাড়া দিয়ে তিনি এই হালটা ধরেছেন, এই জন্য তার প্রতি থ্যাঙ্কফুল। কিন্তু তার অনেক বেশি প্রশংসা করে যেমন কোনো লাভ নেই, অনেক বেশি সমালোচনা করেও খুব একটা লাভ নেই, বরং তার গঠনমূলক সমালোচনা করা যেতে পারে এবং সেটা বলে তাকে আসলে সে মানে তার উপদেষ্টারা সঠিক পথে পরিচালিত হচ্ছে কিনা সেটা নিয়ে একটা গঠনমূলক সমালোচনা হতে পারে। কিন্তু সে দ্রব্যমূল্য কতটুকু নিয়ন্ত্রণ করতে পেরেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে এই বিচারগুলো কোনো বিবেচ্য বিষয় পরবর্তীতে হবে না। যেটা কিনা তারা সফল না ব্যর্থ সেটা নির্ভর করবে এই যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তারা কি করলো, কারণ এগুলো হচ্ছে পরবর্তী যে সরকার আসবে তাদেরকে এগুলোর লিগেসি টানতে হবে, অর্থাৎ কন্টিনিউশন টানতে হবে। এবং দ্রব্যমূল্য, দেশের মানুষ স্বস্তি পাচ্ছে, দ্রব্যমূল্যর যে কমেছে, মূল্যটা কমেছে, সেটাতে নিঃসন্দেহে ধন্যবাদ পাবার দাবিদার তারা। তারপর বলা যাবে যে তেলের ক্ষেত্রে, চিনির ক্ষেত্রে সেগুলো কিন্তু সিন্ডিকেট ভাঙা যায়নি। তো কতটুকু দেশে উৎপাদন হয়েছে, উৎপাদনের সাথে তো চাহিদা যোগানের একটা সম্পর্ক আছে। তো শীতকাল গেল, শীতকালে প্রচুর সবজি উৎপাদন হয়, তো সবজির মূল্য দিয়ে আসলে সিন্ডিকেট ভাঙা গেছে কি যায়নি সেটা বোঝা যাবে না, কারণ গত বছরগুলোতে সিন্ডিকেট এত বেশি ছিল যে কৃষকরা হয়তো উৎপাদন বেশি করে থাকতে পারে। এটা আসলে একটা ডেটা নির্ভর তথ্য, শুধু গত বছরের দামের সাথে এই বছরের দামের তুলনা করলেই বোঝা যাবে না যে দ্রব্যমূল্যের আসলে লাগাম টানা গিয়েছে কিনা। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই গভর্নমেন্ট কিন্তু সিন্ডিকেট ভাঙতে পারে নাই, সেক্ষেত্রে হচ্ছে এটা তাদের একটা বড় ব্যর্থতা। আর অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ব্যর্থতা আসলে জনগণ নির্ধারণ করবে। এইসব সোশ্যাল প্ল্যাটফর্মে তাদের এই সফলতার গাল গল্প দিয়েও কোনো লাভ নাই, আর হচ্ছে করে নেই। যখন ছিনতাইকারী এসে চাপাতি ধরে তখন আসলে সফলতা ব্যর্থতার গল্পটা খুবই মানে এই দ্রব্যমূল্য দিয়ে সেটাকে ঢাকা যায় না। এটাই হচ্ছে আমার কথা। তো আমার মনে হয় যে যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার আসলে দেশের জন্য ভালো হবে, দেশের জনগণের জন্য ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে। আর সিন্ডিকেট ভাঙা যাবে কিনা সেটা তো ভবিষ্যতেই বলে দিবে, সেটা একটা হয়তো অমীমাংসিত প্রশ্ন।